দেখুন, পাবলিক ইউনিভার্সিটি থেকে যখন কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয় তখন কিন্তু শুরুর দিকে যত হতাহতর ঘটনা আমরা দেখেছি জুলাই মাসে সেটা কিন্তু ছিল না। পরবর্তীতে কিন্তু যখন 15ই জুলাই আসলো এই পর্যায়ে এসে কিন্তু একটা বাড়াবাড়ি সিচুয়েশন ক্রিয়েট হয় এবং দেখা যায় যে পাবলিক ইউনিভার্সিটির যত স্টুডেন্ট ছিল ওদেরকে কিন্তু হল থেকে বের করে দেওয়া হচ্ছিল। তো ওই টাইমে কিন্তু শুধুমাত্র যে হল থেকে বের করে দেওয়া হচ্ছিল এমনটা না, তাদের উপরে কিন্তু অ্যাটাকও করা হচ্ছিল এবং সেটাও কিন্তু অনেক নির্মমভাবে। তো ওই জায়গা থেকে কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মানবতার দিক থেকে বা হচ্ছে আমার ভাইয়ের বা বোনের গায়ে কেন হাত দিল এইটার বিচারের দাবিতে কিন্তু আমরা নেমেছিলাম। আচ্ছা, এই ঘটনা যেটার কথা আপনি বলেন এপিসির ঘটনা, এটা হচ্ছে 2 আগস্টের ঘটনা। এই দিন আসলে আমরা আন্দোলন শুরু করেছিলাম ধানমন্ডি 27 নম্বর থেকে। ওখানে ওই দিন হচ্ছে শিল্পীরা হচ্ছে আবাহনী মাঠ থেকে 27 নম্বর পর্যন্ত একটা পথসভা রেখেছিল। এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করার পরে আমাদের মনে হয় যে আমরা তো আসলে এই শিল্পীদের মতো চিন্তা করে কিন্তু আসলে আন্দোলনটাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারি। তো ওইখান থেকে কিন্তু আমরা মূলত গ্রাফিতির বিষয়টা আনি এবং গ্রাফিতি করা শুরু করি এবং ওই দিন 27 নম্বর থেকে গ্রাফিতি শুরু করে আমরা কিন্তু পরবর্তীতে প্রেস ক্লাবে যাই এবং প্রেস ক্লাবে যাওয়ার পরে আসলে ওখানে দেখি যে যেখানে আমরা আসলে এতগুলা মানুষ সবাই নিরস্ত্র, সেই জায়গায় পুলিশ প্রশাসন এবং এই আর্মড ভ্যান আসলে থাকার কোনো যুক্তি ছিল না। তো ওই জায়গা থেকেই মূলত ধরেন আমার মনে হয়েছে যে এই এপিসি ভ্যানে আসলে কিছু একটা করা উচিত বা একে দমন করা উচিত। তো ওই জায়গা থেকে কিন্তু আমি রং করি এবং ওইটার যে ভিজিবিলিটি মানে ভিতর থেকে যে দেখতে পাবে ওই বিষয়টা কিন্তু আমি নষ্ট করে দিই। আচ্ছা দেখুন, যেদিন আমি এপিসিতে রং করি সেই দিন কিন্তু আসলে আমি জানতাম না যে এইটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বা এইটা নিয়ে এত কিছু হবে। তো ওই দিন আমার বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট 9টা সাড়ে 9টা বেজে যায় এবং যতক্ষণ আমি আন্দোলনে ছিলাম আসলে ফোন এত আওয়াজে স্লোগানের আওয়াজে কিন্তু আসলে টের পাই নাই এবং স্ক্রল বা ইয়ে করবে এমনও সুযোগ নাই। তো পরে আমি 9টা 10টা নাগাদ এরকম জানতে পারি যে আসলে আমার ভিডিও ভাইরাল হয়েছে। তো আমি তখনই বুঝতে পারি যে ইয়েস, আমার কাছে হয়তো কিছু কল আসবে এবং যেমন ভাবনা সেমনই কাজ। রাতের বেলায় দেখা যায় যে আমার হোম টাউন থেকে বিভিন্ন বড় ভাই যারা ছিলেন তারা কিন্তু কল দিয়েছে এবং তারা খুবই টেকনিক্যালি বলছে যে হ্যাঁ এগুলো কিন্তু ঠিক না, এগুলো সরাই ফেলো, এইগুলো কি করতেছো হ্যান ত্যান। আমিও অনেক টেকনিক্যালি তাদেরকে অ্যান্সার করেছি। তারপরে আমি যখন আমার সোর্স দিয়ে খোঁজ লাগালাম যে কি হচ্ছে আসলে আমার নিয়ে কোনো কথা হচ্ছে কিনা, তখন কিন্তু জানতে পারি যে তারা একেবারে বলে দিয়েছে যে ওকে দেখা মাত্র কোপ মারবা বা জবাই করে ফেলবে, এরকম টাইপের কথাবার্তা হয়েছে ওদের পার্টি অফিসগুলোতে। আর ঢাকার কথা যদি বলি, এখানে আসলে আমি যেখানে থাকতাম ওই জায়গাটায় আসলে খুবই সিকিউরলি থাকার ট্রাই করতাম, কজ যে এরিয়ায় থাকতাম ওই এরিয়ার মানুষদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তো আমি ওইভাবেই সবকিছু ঠিক করে রেখেছিলাম। তো তারা ফিজিক্যালি কেউ আমার কাছে পৌঁছাতে পারে না, বাট ডিজিটাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা অনেকভাবে অ্যাপ্রোচ করেছে এবং হুমকি ধামকি দিয়েছে। আজ প্রায় 1 বছর হয়ে গেল আমাদের আন্দোলনের এবং গত 5ই আগস্ট যে আমাদের নতুন দেশ আসলো সেইখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা যে স্বপ্নটি দেখেছিলাম, যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, সেইটা কিন্তু এখনো প্রতিফলিত হয়নি। কারণ দেখুন, একটা ফ্যাসিস্ট সরকার গিয়েছে ঠিকই, 16 বছরের যে কালচার তারা রেখে গেছে সেটা কিন্তু আসলে এত কম সময়েও চেঞ্জ করা সম্ভব না, আবার একেবারে যে তার কাছাকাছিও পৌঁছানো সম্ভব না তাও কিন্তু না। এখানে কিন্তু আসলে 5 আগস্ট পর্যন্ত যে একতাটা ছিল ছাত্র জনতা বা হচ্ছে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে, সেটা কিন্তু 5 আগস্টের পরে আর পরিলক্ষিত হয়নি। সেই কারণে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন দল মত নির্বিশেষে সব জায়গায় কিন্তু বিভেদ তৈরি হয়েছে। সো এই বিভেদের কারণে কিন্তু দেশের যে উন্নয়নটা হওয়ার কথা ছিল এই একটা বছরে, সেইটা কিন্তু হয়নি। দেখুন, প্রথম কথা হচ্ছে কে আসবে না আসবে সেটা আসলে আমরা কেউই ডিসাইড করতে পারবো না, সেটা জনগণ ডিসাইড করবে। ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই ক্ষমতা নিবে। আর যদি ছাত্ররা আসে, জনগণ যদি চায় যে ছাত্ররা আসুক, তবে এই ক্ষেত্রে দুইটা দিক আছে, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ দিকটা হচ্ছে যে আমরা নতুনভাবে চিন্তা করার বা হচ্ছে আমাদের এই নতুন জেনারেশন যে আইডিয়াসগুলো নিয়ে বড় হয়েছে সেগুলো কিন্তু এই সিস্টেম বা কালচারগুলোতে কিন্তু ইমপ্ল্যান্ট করতে পারবে, যেটার কারণে কিন্তু অগ্রগতি অনেক ফাস্ট হওয়ার কথা আশা করছি। আর নেগেটিভ বলতে নেগেটিভটা খুবই শর্ট আমি বলি, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে। কারণ
কারণ শুধুমাত্র যে নলেজ বা আইডিয়াস দিয়েই যে দেশ চালানো সম্ভব তা কিন্তু না, একটু এক্সপিরিয়েন্সেরও দরকার আছে। তবে সেই ক্ষেত্রে আসলে আমরা ছাত্ররা বা যে ছাত্র প্রতিনিধিরা আছে তাদের অবশ্যই একজন অ্যাডভাইজার বা কেউ থাকলে এটা খুবই ভালো হয়। সেক্ষেত্রে হবে কি যে বোথ সাইড থেকে কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন, প্রথমত আমি বলি, আমি এখন জার্নালিজম নিয়ে পড়াশোনা করছি ইউল্যাবে। সো আমি মূলত ঢুকেছিলাম এখানে এই কারণেই যে গণতান্ত্রিক একটা দেশ যেখানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল হওয়ার কথা, সেখানে কিন্তু ওইটা ছিল না বিগত 16 বছরে। তো ওইটা নিয়ে তখন ভয়েস রেজ হয় নাই। পরে একটা টাইমে কালেকটিভ একটা যখন আন্দোলন হয়েছে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই স্বাধীনতা আমরা অর্জন করলাম। তো এইটা থেকে কিন্তু আমরা চেয়েছিলাম যে এই সত্য ঘটনা যেগুলো আছে, আমাদের যে মিডিয়া সেক্টরগুলোতে যে একটা প্রেশার ক্রিয়েট করে রাখা হয়, তারা যে নিউট্রাল পজিশনে থেকে কোনো নিউজ করতে পারে না, এইটা আসলে বন্ধ হওয়া খুবই জরুরি। কারণ আমি মনে করি বাংলাদেশের মিডিয়া যদি একেবারে অনেস্টলি কাজ করে, তো এই যে যারা দুর্নীতি করে বা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, অর্থ পাচার, এইগুলা কিন্তু করতে তাদের বুক কাঁপবে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে শিক্ষার মান, এটা নিয়ে আসলে খুবই দ্রুত কাজ করা উচিত। কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অনেক যোগ্য বা মেধাবী, তারা কিন্তু আসলে একটা যোগ্য স্থান বা হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া হয় না। সেই জন্য তারা কি করে, তারা কিন্তু ভাবে যে না, দেশের বাইরে চলে যাব। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই চিন্তা নিয়ে থাকে যে না, এই তো কয়দিন পর দেশের বাইরে চলে যাব, না এখানে বেতন কম। সো এই জিনিসটা নিয়ে আসলে কাজ করতে হবে। কারণ আমাদের দেশের মেধা যদি আমরা বাইরে দিয়ে দিই, তাহলে দেশের উন্নয়ন সম্ভব না। আর আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমাদের বাংলাদেশের যে উন্নয়ন, এটা কিন্তু অনেকটা সেন্ট্রালাইজ। মানে ধরেন এই ঢাকা শহরে কিন্তু সবচেয়ে বেশি উন্নয়ন হয়। এই এলিভেটেড বলেন, এই ধরেন সেতু বলেন, সব কিন্তু আমাদের ঢাকা শহরে, বড় বড় ইন্ডাস্ট্রি সব কিন্তু ঢাকাতে। তো এইটা আসলে যদি এতটাই সেন্ট্রালাইজড হয়, তাহলে কিন্তু ঢাকা শহরে কিছুদিন পরে আপনি মানুষ রাখার জায়গা পাবেন না, এবং বাকি যে জেলাগুলো আছে আমাদের, ওইগুলো কিন্তু উন্নয়ন হচ্ছে না। তো আমি মনে করি যে নতুন বাংলাদেশে যেই ক্ষমতা আসবে বা যারাই থাকবে, সো এইটা নিয়ে একটু ফোকাস করা দরকার। কারণ বিভিন্ন জেলাগুলা যেগুলো পড়ে আছে, অনেক প্রত্যন্ত জায়গা আছে, ওই জায়গাগুলো ডেভেলপ করলে আসলে ওইখানকার মানুষগুলোও কিছু প্রডিউস করতে পারবে। সো আলটিমেটলি যদি আমি সব মানুষকে সেই সুযোগটা করে দিই বাংলাদেশের উন্নতি করার, তাহলেই সম্ভব একটা নতুন বাংলাদেশ, একটা অন্যরূপ বাংলাদেশ দেখার আর কি।